প্রথমে দেখো, আজকে আমাদের কোন সেল অর্গানেল পড়বো? মাইটোকন্ড্রিয়া, তাই না? এইদিকে দেখো, শুরু করছি আমি। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া প্রথমে হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার পয়েন্ট নাম্বার 1, ইট ইজ এ ডাবল মেমব্রেন স্ট্রাকচার। লেখো সবাই তাড়াতাড়ি। It is a double membrane structure. পয়েন্ট নাম্বার 2 লিখবা। এখন আর আমি লিখছি না, ফটাফট লেখো। It is a double membrane structure. Outer membrane is porous. Outer membrane is porous and inner membrane is folded. Point number 3, the folds of inner membrane are called cristae. Point number 4, cristae. Point number 4, cristae has small rounded bodies. Small rounded bodies on it called F1 particle or oxysome. Point number 5, inside mitochondria is filled with fluid called matrix. Point number 6, mitochondria has its own coiled DNA and ribosome in matrix. এটা হয়ে গেল তোমার স্ট্রাকচার। লিখলা? ও বাবা, এখন 2 নাম্বার পয়েন্ট থেকে ও কেন? ও আচ্ছা, তোমরা বুকের ছবিটা দেখো আগে। বুকে
তোমরা দেখো তো, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন পেয়েছো বুকের ছবিটাতে? তারপরে দেখো তো ক্রিস্টি পেয়েছো? তারপরে হচ্ছে F1 পার্টিকেল কি আছে? নাই, ঠিক আছে থাক। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স আছে? না, থাক। তারপরে তুমি ডিএনএ আছে, ডিএনএ রাইবোজোম আছে? হুম। যেগুলো আছে ওগুলো দিয়ে আগে বোঝো, যেগুলো নেই ওগুলো আমি বলে দিচ্ছি। স্ট্রাকচার হয়ে গেল। আচ্ছা, তো আমরা দেখি। দেখো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা দেখো মাইটোকন্ড্রিয়া দেখতে অনেকটা হাওয়াই চপ্পলের মতো হয়, এইরকম হাওয়াই চপ্পলের মতো। এবার এই, বা তুমি বলতে পারো হচ্ছে একটা ইয়ে বাদামের মতো। এবার বাদামের খোসাটাকে চাপ দিলে দুটা হাফ হয়ে যায়। তো মনে করো ওরকম হাফ করে দিলাম আমি, এরকম করে হাফ করে দিচ্ছি। বইতে যে ছবিটা আছে ওটা ওই হাফ করা ছবিটাই আছে কিন্তু। তাহলে হাফ করলে তুমি মাইটোকন্ড্রিয়ার ভিতরটা দেখতে পাবা। মাইটোকন্ড্রিয়ার হাফ হাফ ছবি দেওয়া আছে, বুঝা গেল? এটা হচ্ছে তোমার আউটার মেমব্রেন। এটা হচ্ছে তোমার আউটার মেমব্রেন। এবার দেখো সেকেন্ড পয়েন্টে লিখিয়েছি আউটার মেমব্রেন ইজ পোরাস, তাই কি না? তার মানে আউটার মেমব্রেনে এরকম ছোট ছোট ফুটো থাকে, এরকম ছোট ছোট ফুটো আছে। আর ইনার মেমব্রেনটা হচ্ছে এটা, এটা হলো তোমার ইনার মেমব্রেন। এবার ইনার মেমব্রেনে বলেছে এইরকম ফোল্ডেড হয়, এরকম ফোল্ডস থাকে। আমি ফোল্ডস গুলো একটু ছোট করে ড্র করছি। বইতে ফোল্ডস গুলো অনেক বড় করে দেওয়া আছে, ওরকমই ড্র করবা। ওই মাইটোকন্ড্রিয়ার ছবি কিন্তু ড্রয়িং আসে। এই, তাহলে এটা হয়ে গেল তোমার ইনার মেমব্রেন। এটা হয়ে গেল ইনার মেমব্রেন। আর এই ফোল্ডস গুলোকে বলে হচ্ছে ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে লেগে থাকে এরকম ছোট ছোট স্মল রাউন্ডেড বডি, এরকম ছোট ছোট জিনিস লেগে থাকে। এগুলোকে বলে হয় F1 পার্টিকেল আর অক্সিজোম। F1 পার্টিকেল, শুধু একটাই লিখছি, অক্সিজোম নোটসে লেখানো আছে। ভিতরে যে ফ্লুইডটা থাকে, ফ্লুইডটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের মধ্যে মাইটোকন্ড্রিয়ার নিজের ডিএনএ থাকে, এরকম কয়েল ডিএনএ থাকে। আবার মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোমও থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি থাকে? রাইবোজোমও থাকে। তো তুমি যদি এই ছবিটা ফুল এরকম যেভাবে আমি ড্র করলাম, এরকম ড্রয়িং করলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, এখনই বলে দিচ্ছি ফাংশন। এবার কি হয় দেখো, মাইটোকন্ড্রিয়ার এবার ফাংশনে চলে আসো। মাইটোকন্ড্রিয়ার বাইরে কি আছে? সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম, সেলের যে সাইটোপ্লাজম হয় সেটা আছে। তো আমরা যে ফুড খাচ্ছি, ফুড, মনে করো গ্লুকোজ, এই গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। এত কিছু লাগবে না, তাও ক্লাস 10-এ গিয়ে লাগবে এটা, হ্যাঁ। গ্লুকোজটা কিসে কনভার্ট হয়? পাইরুভিক অ্যাসিড। কোথায় কনভার্ট হয়? সাইটোপ্লাজম। প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। কটা পাইরুভেট তৈরি হয়? দুটা তৈরি হয়। 2 মলিকিউল অফ পাইরুভেট, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এবার কি হয় যে এই পাইরুভিক অ্যাসিডটা এই স্মল পোর গুলো দিয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢুকে যায়। পাইরুভিক
অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে গেল। আবার সাইটোপ্লাজম থেকে অক্সিজেনও তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢুকে যায়, অক্সিজেন ও পাইরুভিক অ্যাসিড। এবার এই অক্সিজেনটা পাইরুভিক অ্যাসিডকে ব্রেক করে, ব্রেক করলে পাইরুভিক অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে গেলে 6টা কার্বন ডাই অক্সাইড আর 6টা ওয়াটার প্রডিউস হবে। আর পাইরুভিক অ্যাসিডের মধ্যে মানে আমাদের খাবারের মধ্যে যত এনার্জি ছিল সেই এনার্জি গুলো বেরিয়ে আসবে, খাবারের মধ্যে যে এনার্জি ছিল সেই এনার্জিটা কি হবে, বেরিয়ে আসবে। এটুকুনি ক্লিয়ার তো? তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে খাবারের মধ্যে থেকে এনার্জিকে বের করে দেয়, দিয়ে আমাদেরকে প্রোভাইড করে যাতে আমরা ওই এনার্জি দিয়ে কাজ করতে পারি। কিন্তু এই এনার্জিটাকে আবার স্টোর করতে হবে। এনার্জি তুমি মনে করো খাবার খেলা, খাবার খেলে কি খাবার খাওয়ার সাথে সাথে যে এনার্জিটা তৈরি হচ্ছে আমরা কি সাথে সাথে ওটাকে ইউজ করা শুরু করে দিই? না, কিছুটা ইউজ করি, বাকিটা বাকিটা যদি ইউজ না করি তাহলে তো ওটা নষ্ট হয়ে যাবে। কারণ থার্মোডাইনামিক্স এর রুলস কি বলে, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, অনলি ক্যান বি কনভার্টেড। যেমন তুমি ইলেকট্রিক্যাল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলাম, তারপরে ব্যাটারির মধ্যে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম। তো তুমি যদি সঙ্গে সঙ্গে এই এনার্জিটাকে কনভার্ট না করো, এটা আইদার ডিস্ট্রয় হয়ে যাবে। ডিস্ট্রয় হয়ে যাবে মানে কি, মানে এটা এটা কোনো কাজে আসবে না, আর এটা শেষ। যে এনার্জি আমরা ইউজ করি না সেই এনার্জি নেচারে ডিজলভ হয়ে যায় বলতে গেলে। তো এই এনার্জিটাকে কি করতে হবে, স্টোর করতে হবে। তো কিভাবে স্টোর করে, আগে তোমাকে শিখতে হবে এটিপি বলে একটা জিনিস। কি তোমাকে আগে এডিপি শিখতে হবে, এডিপি। এডিপি সাইটোপ্লাজমেও থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে। এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। ভালো করে শুনবা জিনিসটা, কোনো কনফিউশন যাতে না থাকে। এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। এবার ডাই মানে হচ্ছে দুই, তার মানে অ্যাডিনোসাইন বলে একটা জিনিস হয়, ভাবো এটা অ্যাডিনোসাইন, হ্যাঁ, ভাবো এটা অ্যাডিনোসাইন, ওর সাথে দুটা ফসফেট লেগে আছে। দুটা কি লেগে আছে, ফসফেট লেগে আছে, তাহলে এটাকে বলবো এডিপি। স্যার অ্যাডিনোসাইন কি, ক্লাস 11-এ গিয়ে পড়বো। অ্যাডিনোসাইন হচ্ছে নাইট্রোজেন দিয়ে তৈরি একটা বেস, অ্যাসিড বেস হয় না, ওই নাইট্রোজেন দিয়ে তৈরি একটা বেস। এটা ডিএনএ এর মধ্যেও থাকে আমাদের। এনিওয়ে, তো এই এডিপি যখন আরেকটা ফসফেটের সাথে লেগে যায়, ইনঅর্গানিক ফসফেট, পিআই, আই মানে ইনঅর্গানিক, ইনঅর্গানিক আরেকটা ফসফেটের সাথে যখন লেগে যায়, তখন দেখো তো ওটা একটা অ্যাডিনোসাইনের সাথে এখন 3টা ফসফেট হয়ে গেল না, 3টা ফসফেট হয়ে গেল। তখন ওটা এডিপি আর বলবো না, তখন ওটাকে বলবো এটিপি। মানে অ্যাডিনোসাইন টি ফর হয়ে গেল ট্রাইফসফেট, ট্রাই মানে 3টা ফসফেট হয়ে গেল ওর মধ্যে। কি বোঝা গেল তো? কিন্তু এই এডিপির সাথে কি বলছি, এই এডিপির সাথে আরেকটা ফসফেট লাগাতে গেলে এনার্জি লাগবে। কি লাগবে, এনার্জি। ওই এনার্জিটা এই যে 3 নাম্বার ফসফেটের যে বন্ডটা ওখানে স্টোর হয়ে যায়। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে এনার্জিটা মাইটোকন্ড্রিয়া কি করবে, এটাকে স্টোর করবে। স্টোর করার সময় কি করবে, একটা এডিপি নিবে, তার সাথে আরেকটা ফসফেটকে লাগিয়ে দেবে, লাগিয়ে এবার দেখো ওটা কে করবে, F1 পার্টিকেল করে। F1 পার্টিকেলই এডিপির সাথে আর একটা ফসফেটকে লাগিয়ে ওটাকে কি বানিয়ে দেয়, এটিপি বানিয়ে দেয়, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট বানিয়ে দেয়। আর তখনই ওই এই যে এনার্জিটা, এই এনার্জিটা এই এটিপির মধ্যে কি হয়ে যায় বলতো, স্টোর হয়ে যায়। বুঝলো তো? এই যে 3 নাম্বার ফসফেট যে বন্ডিংটা হচ্ছে, তখনই ওই এনার্জিটা ওখানে স্টোর হয়ে গেল, ওই বন্ডটাতে স্টোর হয়ে গেল। এবার যখন আমরা কাজ করব, ধরো না তুমি দৌড়াচ্ছ বা হার্টবিট বা যে কোনো ফিজিওলজিক্যাল কাজের সময়, এই যে এটিপির মধ্যে যে তুমি এনার্জিটা স্টোর করলে, এনার্জিকে আমি স্টার দিয়ে দেখাচ্ছি, এই এটিপিটাকে আবার ব্রেক করব। ব্রেক করলে এটিপি যেটা দিয়ে তৈরি হয় মানে এডিপি আর ফসফেট আবার আলাদা হয়ে যাবে, একই না? আর ওর মধ্যে থাকা এনার্জিটাও আবার রিলিজ হবে। সেই এনার্জি দিয়ে তুমি তোমার কাজগুলোকে করবা, ফিজিওলজিক্যাল ওয়ার্ক করবা। সেটা বডির ইন্টারনাল ওয়ার্ক হোক, মনে করো ডাইজেশন, হার্টবিট, থিঙ্কিং,
ব্রিদিং যাই হোক, আবার এক্সটার্নাল কাজ হোক যেমন হাঁটা চলা সব। তার মানে এটিপি কে তুমি ছোট ছোট ব্যাটারির মতো ভাবতে পারো, হ্যাঁ কি না? এটিপি কে ছোট ছোট ব্যাটারির মতো ভাবতে পারো, যে ব্যাটারির মধ্যে এনার্জিটা স্টোর করা হলো। ব্যাটারিটা কি দিয়ে তৈরি? এডিপি আর একটা ফসফেট দিয়ে তৈরি। এটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো? বেশি এনার্জি খরচা যায় তাহলে কি হবে? বেশি এনার্জি খরচা হয়ে গেলে আমাদের বেশি করে এই যে ফুড যেটা খেয়েছো ওটা বেশি করে আরো মানে ইয়ে হবে, ব্রেকডাউন হবে, আরো বেশি করে এনার্জি তৈরি করে হবে। শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে তখন বডি উইক হতে থাকবে, ধীরে ধীরে বডি উইক হতে থাকবে, এনার্জি লেস হতে থাকবে, তাই কিনা? অনেক সময় পার্সনটা কোমাতেও চলে যেতে পারে। তো এই যে প্রসেস, এই প্রসেসে অক্সিজেনের ইউজ হচ্ছে, অক্সিজেনকে আমি এয়ার বলতে পারি, এয়ার, এয়ার এর ইউজ হচ্ছে। এই প্রসেসটার নাম সেলুলার রেসপিরেশন। প্রসেসটার নাম হচ্ছে কি বললাম? সেলুলার রেসপিরেশন। সেলের মধ্যে যেহেতু হচ্ছে তাই এটার নাম হচ্ছে সেলুলার রেসপিরেশন করে মাইটোকন্ড্রিয়া। যেই রেসপিরেশনে অক্সিজেন মানে এয়ারের দরকার পড়ে তাকে অ্যারোবিক রেসপিরেশন বলে। এয়ার থেকে অ্যারোবিক, অ্যারোবিক রেসপিরেশনে হেল্প করে। তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লিয়ার হলো এইটুকুনি। তাহলে ফাংশন লেখো, যেরকম স্ট্রাকচার লিখলে এবার একটা হেডিং দাও ফাংশন। এত কিছু ইনফরমেশন তোমাদের লাগবে না, হ্যাঁ, এটা জাস্ট মানে মাইটোকন্ড্রিয়ার কনটেক্সটে আসে, চলে আসে এই আলোচনাগুলো, তাই আমি বললাম। তোমাকে আমি খুব সহজেই নোটটা লিখে দেবো। তুমি লেখো যে ফাংশনে তুমি লেখো হচ্ছে মাইটোকন্ড্রিয়া ব্রেকস দ্য ফুড। ফাংশনে লিখবা, এটা একটা প্যারাগ্রাফে হবে, কোনো পয়েন্ট হবে না, হ্যাঁ। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া ব্রেকস দ্য ফুড, ব্র্যাকেটে লিখবা গ্লুকোজ। মাইটোকন্ড্রিয়া ব্রেকস দ্য ফুড, ব্র্যাকেটে লিখবা গ্লুকোজ, ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন and release energy. This তারপরে লেখো হচ্ছে, হ্যাঁ, this process is called, this process is called aerobic respiration. হলো তো? তারপরে লিখবা the energy, হ্যাঁ, কন্টিনিউ করতে থাকো, the energy is stored in the form of ATP, in the form of ATP, ATP এর ফুল ফর্ম লিখবা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, adenosine triphosphate, by adding ADP, ADP এর ব্র্যাকেটে ফুল ফর্ম লিখবা adenosine diphosphate, adenosine diphosphate with one inorganic phosphate. স্টপ দিবা, স্টপ দিয়ে ইকুয়েশনটা লিখবা ADP প্লাস PI অ্যারো ATP, লিখলা? তারপরে লেখো when we need energy, পরের প্যারাগ্রাফে লিখবা when we need energy for
physiological or biochemical work, comma, this ATP is broken into ADP and PI, and the energy is supplied. নিচে এটা লিখবা এটিপি অ্যারো দিয়ে এডিপি এডিপি প্লাস পিআই প্লাস এনার্জি। This is why mitochondria is called পাওয়ার হাউস অফ দ্য সেল। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবা, পাওয়ার হাউস অফ সেল। ফিজিওলজিক্যাল হবে এখানে, CAL, স্পেলিংটা একটু ঠিক করে নিন। ফিজিওলজিক্যাল অর বায়োকেমিক্যাল ওয়ার্ক। এবার একটা কোয়েশ্চেন লেখো, এবার একটা কোয়েশ্চেন লেখো, why mitochondria is called, why mitochondria is called semi autonomous, why mitochondria is called semi autonomous, semi autonomous and self replicating cell organelle। Why mitochondria is called semi-autonomous and self-replicating cell organelle বলে দিচ্ছি। দেখো কথা বলো না, এইদিকে দেখো, একটা জিনিস দেখাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোসোম আছে, হ্যাঁ কি না? তাহলে মাইটোকন্ড্রিয়ার নিজের রাইবোসোম কি বানায়? প্রোটিন। তার মানে মাইটোকন্ড্রিয়া নিজের প্রোটিন নিজেই বানাতে পারে। মানে মাইটোকন্ড্রিয়াকে প্রোটিনের জন্য অন্য কোনো সেল অর্গানেলের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় না। আনবি শুনলা কি? মাইটোকন্ড্রিয়াকে প্রোটিন বানানোর জন্য অন্য কোনো সেল অর্গানেলের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় না। ওর নিজের রাইবোসোম নিজেই আছে, তাই ও নিজের প্রোটিন নিজেই বানাতে পারে। তাই সেমি অটোনমাস, অটোমেটিক, মানে নিজের কাজ নিজেই
একটু করে নিতে পারি। সেমি মানে পুরোপুরি না, হাফ। শুধু প্রোটিনটা নিজে বানাতে পারবে, বাকি জিনিসের জন্য অন্যর উপরে ডিপেন্ডেন্ট। আর একটা কি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকার জন্য এদিকে দেখবা একটা মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, স্প্লিট হয়ে দুটো মাইটোকন্ড্রিয়া বানাতে পারে। ঠিক যেরকম একটা অর্গানিজম রিপ্রোডাকশন করে করে দুটো বাচ্চা বানায়, ওরকম। ওই জন্য অনেকে মাইটোকন্ড্রিয়াকে ভাবে এলিয়েন পার্টিকেল। কেন? যখন পৃথিবীতে প্রথম সেল তৈরি হচ্ছিল, ভগবান যখন সেল বানাচ্ছিল, অনেক সায়েন্টিস্ট ভাবে এই ছোট ছোট ব্যাকটেরিয়ার মতো অর্গানিজম গুলো একটা মিটিওর দিয়ে আর্থে এসে পড়ে। তারপরে ওরা নিজেকে বেঁচে থাকার জন্য ওরা তখন যেই সেল ফেল যেগুলো তৈরি হচ্ছিল ওগুলোর মধ্যে ঢুকে যায়। বুঝলা তো? তো সেলের মধ্যে থেকে ও শেল্টার আর ফুড নিল। কি নিল? শেল্টার আর কি নিল? এই যে দেখো, ফুড, এই যে পাইরুভিক অ্যাসিড, ফুড। তার বদলে ও সেলকে কি প্রোভাইড করলো? এনার্জি। বুঝলা? দুজন দুজনকে হেল্প করলো। এটা কিন্তু প্রুভেন না, এটা অনেকে মনে করে যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা এলিয়েন পার্টিকেল, এটা একটা ব্যাকটেরিয়ার মতো। যে যখন আর্থে লাইফ প্রথম শুরু হচ্ছিল তখন মাইটোকন্ড্রিয়া আমাদের সেলগুলোতে ঢুকে যায়। আর এখন সেল ছাড়া মাইটোকন্ড্রিয়া বাঁচবে না, মাইটোকন্ড্রিয়া ছাড়া সেল বাঁচবে না। কিন্তু দেখো, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যেরকম আমাদের ডিএনএ হয়, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। যদিও এই ডিএনএ আমাদেরই ডিএনএ, বাট স্টিল নিজস্ব রাইবোজোম আছে, স্টিল অনেকটা একটা ব্যাকটেরিয়ার মতো। তাহলে সেমি অটোনোমাস, এটার অ্যান্সার কি লিখবা? সেমি অটোনোমাস তুমি লিখে দাও। বিকজ দে হ্যাভ দেয়ার ওন রাইবোজোম, বিকজ দে হ্যাভ দেয়ার ওন রাইবোজোম, so they can make their own protein, they can make their own protein. এটা হয়ে গেল সেমি অটোনোমাসের অ্যান্সার। আর সেলফ রেপ্লিকেটিং এর অ্যান্সার কি লিখবা? বিকজ দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ, so a mitochondria, so a mitochondria can divide and replicate itself, and replicate itself, হয়ে গেল। That's why it is called self-replicating cell organelle. মাইটোকন্ড্রিয়া রিলেটেড সব হয়ে গেল, ঠিক আছে? Mitochondria can divide and replicate itself. Done? আচ্ছা, এবার দেখো আমরা দেখে নিই বই থেকে কি এক্সট্রা কিছু আছে কিনা। আমার মনে হয় না এর পরে আর কিছু এক্সট্রা কিছু আর থাকবে। না, দেখে নাও, এখানে যা যা বললাম সবই কিন্তু এখানে আছে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ক্রিস্টি, তারপরে এই যে দেখো এটিপি, সবই দেওয়া আছে। তাহলে আমাদের নেক্সট সেল অর্গানেল হচ্ছে প্লাস্টিড, সেন্টার ফর ফুড সিনথেসিস ইন প্ল্যান্ট সেল এন্ড বিয়ন্ড। এই যে প্লাস্টিডের স্ট্রাকচারটা ভালো করে দেখবা। দেখো তো, প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে, হ্যাঁ কি না? ঠিক মাইটোকন্ড্রিয়ার মতো। তার মানে এরাও কিন্তু সেলফ রেপ্লিকেটিং এন্ড সেমি অটোনমাস। এটাও কিন্তু এই কোয়েশ্চেনে চলে আসবে। এবার প্লাস্টিডের স্ট্রাকচারটা যখন আমরা দেখবো, এইদিকে দেখবা,
তোমরা বুকেরটা দেখো, আমি এখানে দেখাচ্ছি। প্লাস্টিডও একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার। ভাবো এটা একটা প্লাস্টিড, প্লাস্টিডও একটা দেখো ডাবল মেমব্রেন স্ট্রাকচার, কিন্তু এর আবার ওই যে ফোল্ডিং ফোল্ডিং নেই, ক্রিস্টি ফিস্টি নেই, এমনি দুইটা মেমব্রেন। একটু 3D করে আঁকিয়ে দিই। ভাবো একটা বাটির মতো, এটা কিন্তু কাটা মানে মাঝখান থেকে স্লাইস করা। ভাবো একটা আলুকে কাটা হয়েছে ওইরকম ভাবে, হয় কিন্তু গোল। একটা কোয়ার্টার টাইপ কাটা হয়েছে। হ্যাঁ। তো এবার মাইটোকন্ড্রিয়ার এটা হয়ে গেল আউটার মেমব্রেন, ও এম লিখে দিলাম। এটা হয়ে গেল তোমার ইনার মেমব্রেন, আই এম লিখে দিলাম। এবার এর ভিতরে যে ম্যাট্রিক্সটা থাকে, ফ্লুইডটা যে থাকে, এটার নাম হচ্ছে স্ট্রোমা। এটার নাম কি বললাম? স্ট্রোমা। এবার এই স্ট্রোমার মধ্যে এরকম ছোট ছোট কয়েনের মতো স্ট্রাকচার থাকে। এই কয়েনের মতো স্ট্রাকচারকে বলে হচ্ছে থাইলাকয়েড। কথা বলো না, থাইলাকয়েড বলো। এবার কি হয়, একটা থাইলাকয়েডের উপরে আর একটা থাইলাকয়েড এরকম করে স্ট্যাক হয়ে এরকম একটা পিলারের মতো স্ট্রাকচার বানায়। বুঝা গেল? এই পিলারের মতো গোটা স্ট্রাকচারটাকে বলে হচ্ছে গ্রানা। GRANA, গ্রানা। আর সিঙ্গুলারে বলে গ্র্যানাম, GRANUM। এবার এই থাইলাকয়েডের মধ্যেই থাকে গ্রিন কালারের পিগমেন্ট, যেটার নাম হচ্ছে ক্লোরোফিল। আমি গ্রানার মধ্যেও বলতে পারি, কারণ থাইলাকয়েড দিয়েই তো গ্রানা তৈরি হয়, হ্যাঁ কি না? গ্রিন পিগমেন্টটার নাম কি? ক্লোরোফিল। গোটা সেল অর্গানেলটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। এটা কিন্তু অনেকে কনফিউজ, এটা ভুল করে অনেকে। নেম দ্য গ্রিন পিগমেন্ট, অনেকে লিখে দেয় ক্লোরোপ্লাস্ট। গ্রিন পিগমেন্টটার নাম ক্লোরোফিল, পিগমেন্টটার নাম গ্রিন, পিগমেন্টটার নাম ক্লোরোফিল। বুঝা গেল এইটুকুনি? আবার তোমাকে যদি বলে যে ইন হুইচ সেল অর্গানেল প্ল্যান্ট পারফর্ম ফটোসিনথেসিস, তখন আবার লেখে ক্লোরোফিল। ওটা সেল অর্গানেল না তো, ওটা হবে ক্লোরোপ্লাস্ট। তাহলে এবার ব্যাপারটা বোঝো, এই যে স্ট্রোমা, স্ট্রোমা মানে বাইরে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের মধ্যে অনেক এনজাইম থাকে। ফটোসিনথেসিস করার জন্য অনেক এনজাইম থাকে। এইবার হয় কি যে এই যে ক্লোরোফিল দেখছো তো এইদিকে, এই যে ক্লোরোফিল, ক্লোরোফিল কি করে? সানলাইটের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। সানলাইটের এনার্জিকেও অ্যাবজর্ব করলো, হ্যাঁ। কিন্তু সানলাইটের এনার্জিকে আর ওরা সানলাইটের এনার্জি হিসাবে রাখে না, ওটাকে ওরা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে। কোন এনার্জিতে কনভার্ট করে? কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে। স্যার কেমিক্যাল এনার্জি মানে কোন ফর্ম? ওই এটিপি, এখনই শিখালাম না এটিপি। ওই এটিপির মধ্যে ওরা ওই সানলাইটের এনার্জিটাকে স্টোর করে দেয়। এবার তারপরে কি হবে, এই যে এবার এরা কি করবে, এরা হচ্ছে ওয়াটার নিবে, কি 6 মলিকিউল অফ ওয়াটার নিবে। তারপরে হচ্ছে 6 মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড নিবে। 6টা কি নিবে? কার্বন ডাই অক্সাইড নিবে। বুঝা যাচ্ছে তো? হ্যাঁ। এই এবার কি করবে, এই যে কেমিক্যাল এনার্জিটা আছে বললাম, এই কেমিক্যাল এনার্জি দিয়ে ওয়াটারটাকে ভাঙবে। ওয়াটারটা ভাঙলে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। বুঝা গেল? এই হাইড্রোজেনটা এবার ঢুকে যাবে। কয়টা হাইড্রোজেন তৈরি হলো? 6টা, তাই তো? 6 আর এখানে 2 আছে, তাহলে 6 6 12 যা কটা হাইড্রোজেন, 6 2 যা কটা হাইড্রোজেন হলো? 12টা হাইড্রোজেন হলো। এনিওয়ে, তো এই হাইড্রোজেনটা এবার ঢুকে যাবে কার্বন আর অক্সিজেনের মাঝখানে। কোথায় ঢুকে গেল? কার্বন আর অক্সিজেনের মাঝখানে কে ঢুকে গেল? এইচ। হয়ে যাবে C6H12O6। মানে কি হয়ে গেল এটা? গ্লুকোজ। বুঝলা তো ব্যাপারটা? আর এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটাই এখানে 6টা অক্সিজেন তৈরি হবে। এই অক্সিজেনটাই এখানে এক্সট্রা তৈরি হলো। এই অক্সিজেনটাকে প্ল্যান্ট বাইরে বের করে দেয়। জানো তো, প্ল্যান্ট ফটোসিনথেসিস করার সময় অক্সিজেন ছাড়ে। হ্যাঁ হ্যাঁ। তো এবার দেখো, সানলাইট দিয়ে কেমিক্যাল এনার্জি বানানো
এই প্রসেসটাকে বলা হয় লাইট রিয়াকশন। এটাকে বলে লাইট রিয়াকশন, যেহেতু লাইটের প্রেজেন্সে এটা হচ্ছে, বুঝা গেল? আর বাদ বাকি যে প্রসেসটা এখানে, এইটা হয় এইটাকে বলে হচ্ছে ডার্ক রিয়াকশন। এটাকে কি বলে? ডার্ক রিয়াকশন। কেন স্যার এটাকে ডার্ক বলে? কারণ এটা কি নাইটে হয় না, এটাতে লাইট লাগে না জন্য এটাকে ডার্ক বলে। হয় দিনের বেলাতেই, এটাও ডে টাইমে হয়, বুঝা গেল? এটাও ডে টাইমেই হয়, কিন্তু এটার পরে এটা হয়, 1 নম্বরের পরে 2 নম্বরটা হয়। কিন্তু 1 নম্বরে কি সানলাইট ডাইরেক্টলি ইনভলভ আছে, হ্যাঁ কি না? তাই ওটাকে কি বলছে? লাইট রিয়াকশন। আর 2 নম্বরটাতে লাইট ডাইরেক্টলি ইনভলভ নয়, ওখানে কেমিক্যাল এনার্জিটা ইনভলভ আছে, তাই ওটাকে বলে ডার্ক রিয়াকশন। তাহলে তোমাকে যদি বলি লাইট রিয়াকশন কোথায় হচ্ছে, ক্লোরোফিল কোথায়? লাইট রিয়াকশন মানে কি সানলাইটকে কে অ্যাবজর্ব করে? ক্লোরোফিল। ক্লোরোফিল কিসের মধ্যে আছে? থাইলাকয়েড। থাইলাকয়েড কিসের মধ্যে আছে? গ্রানার মধ্যে। তাহলে আমি বলতে পারি গ্রানা আর থাইলাকয়েডের মধ্যে লাইট রিয়াকশন হয়। ইয়েস অর নো? লাইট রিয়াকশন হয়। আর বাদ বাকি এই যে গোটা প্রসেসটা, এই গোটা প্রসেসটা এই গ্রানার বাইরে হচ্ছে। আর গ্রানার বাইরে ফ্লুইডটাকে কি বলে বলো তো? স্ট্রোমা, যার মধ্যে কি আছে? এনজাইম। তাহলে ডার্ক রিয়াকশন হয় হচ্ছে স্ট্রোমার মধ্যে। বোঝা গেল কিভাবে ফটোসিনথেসিস হয়? বোঝা গেল? লাইট রিয়াকশন আগে হবে, তারপরে হবে ডার্ক রিয়াকশন। না বুঝলে বলো, আর একবার বলে দিচ্ছি। বোঝা গেল তো? পারবা তো সৃজন? প্রথমে লাইট এনার্জিকে অ্যাবজর্ব করলো, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করলো। এইদিকে আবার ওয়াটার নিল, কার্বন ডাই অক্সাইড নিল, কেমিক্যাল এনার্জি দিয়ে ওয়াটারকে ভাঙলো। ভাঙলে কি তৈরি হবে? হাইড্রোজেন আর অক্সিজেন। এই হাইড্রোজেনটাকে ঢুকিয়ে দিল কার্বন আর অক্সিজেনের মাঝে। এই যে কার্বন আর অক্সিজেনের মাঝে ঢুকে গেল হাইড্রোজেন। তাহলে C6H12O6 মানে কি? এটাই হচ্ছে প্ল্যান্টের ফুড, মানে গ্লুকোজ। কিন্তু এই অক্সিজেনটার কি হবে? এই অক্সিজেনটাকে প্ল্যান্ট কি করবে? ছেড়ে দিবে, বাইরে ছেড়ে দিবে। তো প্ল্যান্ট প্ল্যান্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড নেয় হচ্ছে এই যে প্ল্যান্টের লিফের মধ্যে ছোট ছোট ফুটো থাকে, গার্ড সেল দিয়ে ঘেরা, একই না? যেগুলোকে বলা হয় স্টোমাটা, যেগুলোকে বলে স্টোমাটা। এই স্টোমাটা দিয়ে কার্বন ডাই অক্সাইডটাকে নিবে, হ্যাঁ, আর এই স্টোমাটা দিয়ে অক্সিজেনকে ছেড়ে দিবে। আর ওয়াটারটা কি দিয়ে নিবে? প্ল্যান্ট কি দিয়ে ওয়াটারকে অ্যাবজর্ব করে বলো? রুট দিয়ে ওয়াটারকে অ্যাবজর্ব করবে, হ্যাঁ কি না? তাহলে গোটা প্রসেসটার নাম হয়ে গেল তোমার ফটোসিনথেসিস। প্লাস্টিকটা কোথায় গেল জানো? দেখো প্লাস্টিডেরই এটা একটা টাইপ, ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ওয়ান টাইপ অফ প্লাস্টিড। আরো অনেক রকমের প্লাস্টিড হয়, ওটা আমি পড়াচ্ছি। তাহলে ক্লোরোপ্লাস্ট, তোমরা হচ্ছে প্রথমে লেখা হচ্ছে স্ট্রাকচার। ক্লোরোপ্লাস্ট দিয়ে হেডিং করবা। এটা প্লাস্টিড না, ক্লোরোপ্লাস্টের। এটা এই স্ট্রাকচারটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। তাহলে প্রথমে হেডিং করা হচ্ছে স্ট্রাকচার। হুম। আচ্ছা, আচ্ছা হ্যাঁ লেখো। স্ট্রাকচার লেখা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 দিয়ে লেখো, ইট ইজ এ ডাবল মেমব্রেন, ইট ইজ এ ডাবল মেমব্রেন সেল অর্গানেল। It is a double membrane cell organelle. Point number 2 দিয়ে লেখো, inside chloroplast, inside chloroplast there is a fluid, there is a fluid called stroma, Stroma.
তারপরে লেখো হচ্ছে নেক্সট পয়েন্টে লেখো যে in stroma there are disc-like structure, disc disc-like structure called thylakoid, thylakoid, হ্যাঁ, LAKOID, thylakoid, thylakoid, which contains thylakoid, লিখেছো? which contains green pigment, chlorophyll, CH, green pigment, chlorophyll, CHLOROPHY, stop. Next point লেখো this thylakoid stack upon each other, STACK, stack upon each other to form a pillar-like structure, PILLAR, না ER, PILLAR, pillar-like structure called granum, GRANUM, granum. Last point লেখো it has its own DNA and ribosome. It has its own DNA and ribosome. এবার লেখা হচ্ছে ফাংশন। হ্যাঁ, প্যারাগ্রাফিক লেখো। ফাংশন তুমি লেখো হচ্ছে যে দেখো আমি ফটোসিনথেসিসটা যতটা ডিটেলে পড়ালাম কিনা, এটা তোমার এই ক্লাস 9-এ এতটা ডিটেলে লাগবে না, এটা 10-এ গিয়ে লাগবে। এই প্রথমে লাইট রিয়াকশন, পরে ডার্ক কেমিক্যাল এনার্জি দিয়ে ওয়াটারকে ভেঙে দিচ্ছে, এত কিছু লাগবে না। তো তুমি মানে সিম্পলি লেখো যে দ্য গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল can absorb sunlight energy, and can make sunlight energy and can make food, ব্র্যাকেটে লিখবা গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলাও লিখবা C6H12, C নিচে 6, H নিচে 12, O6, H12, O6, bracket close. By inorganic substances
by inorganic substances like CO2 and H2O. CO2 and H2O. নিচে কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখে দাও। তোমার হচ্ছে এই যে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখে দাও তো। 6 H2O plus 6 CO2, অ্যারোটা একটু বড় করে দিও। এই যে এটা 6 H2O plus 6 CO2, অ্যারোটা একটু বড় করে দিও। অতটা আরো ওই সাইড থেকে লিখতে হতো, অনেক বড় রিঅ্যাকশন এটা। হ্যাঁ, 6 CO2 6 H2O plus 6 CO2, অ্যারোটা বড় করে দিবা। অ্যারোর উপরে লিখবা সানলাইট, অ্যারোটা একটু বড় করে দাও। অ্যারোর উপরে লেখো সানলাইট, অ্যারোর নিচে লেখো ক্লোরোফিল। তারপরে অ্যারোর পরে লেখো গ্লুকোজের ফর্মুলাটা লিখে দাও। C6H12O6, C6H12O6 plus 6O2 plus 6O2, লিখলা তো? This process is called photosynthesis. This process is called photosynthesis. এবার লেখা হচ্ছে লোকেশন, মানে ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়। দেখো, মেনলি তো গ্রিন লিভসে পাওয়া যায়। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রিন লিভস এর কোথায় পাওয়া যায় স্যার? ধরে নাও এটা হচ্ছে একটা লিফ। দেখো, গ্রিন লিভস এর কোথায় পাওয়া যায় স্যার? ভাবো এটা হচ্ছে একটা লিফ। এই লিফটাকে দেখো, এইদিকে সবাই, এই লিফটাকে তুমি এরকম করে কেটে দিলা। কেটে দিলে লিফের যে এজটা পাবা, যে কাটা এজটা পাবা, এই যে এজটা পাবা, এটার একটা থিকনেস পাবা কিনা? হ্যাঁ কিনা? এই থিকনেসটাকে যদি মাইক্রোস্কোপে দেখো, তাহলে এটা হচ্ছে আপার লেয়ার। এই যে এটা আপার লেয়ারটা দেখতে এরকম লাগবে। এটা হচ্ছে ইনার লেয়ার। ইনার লেয়ারটা দেখতে এরকম লাগবে। মাঝে মাঝে আবার গার্ড সেল থাকবে, বুঝলা? গার্ড সেলের মাঝের গ্যাপটাকে কি বলে? স্টোমাটা। এটা আবার ইনার, মানে লোয়ার লেয়ার। এই দুটো লেয়ারের মাঝে এই যে এই জায়গায় কিছু সেল থাকে। এই যে সেলগুলো দেখতে এরকম হয়। কিছু সেল এরকম ইলংগেটেড শেপের হয়, আবার কিছু সেল এরকম রাউন্ডেড হয়। বুঝলা? এগুলো পরে যারা জানাবো। এগুলোর মধ্যেই বেশি করে ক্লোরোফিল থাকে, এগুলোর মধ্যে। তো এই সেলগুলোর নাম হচ্ছে মেসোফিল সেল। এই সেলগুলোর নাম হচ্ছে মেসোফিল সেল। তো তুমি লোকেশনের অ্যান্সার লেখো, ইন মেসোফিল সেলস অফ গ্রিন লিভস, MESOPHY, mesophyll cells of green leaves. আবার এবার পরের কোয়েশ্চেন লেখো, ওই একই জিনিস লেখো তো, যে why chloroplast is called, why chloroplast is called, why chloroplast, CHLOROPLAST, chloroplast is called,
ওই যে ওটা সেলফ রেপ্লিকেটিং অ্যান্ড সেমি অটোনোমাস, সেলফ রেপ্লিকেটিং অ্যান্ড সেমি অটোনোমাস, সেমি অটোনোমাস, সেমি অটোনোমাস, AUTONOMOUS, সেল অর্গানেল, সেল অর্গানেল। পারবা তো এটা? এটা আর লিখালাম না, এটা তো ওই একই অ্যান্সার হবে। এবার দেখো ক্লোরোপ্লাস্ট ছাড়াও প্ল্যান্টের মধ্যে আরো দুই রকমের এক্সট্রা প্লাস্টিড হয়। দেখো প্লাস্টিড টোটাল তিন রকমের হয়, একটা আমরা অলরেডি পড়ে নিলাম, ক্লোরোপ্লাস্ট হলো, কিন্তু আরো এক ধরনের প্লাস্টিড হয় ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর আরেক ধরনের প্লাস্টিড হয় লিউকোপ্লাস্ট। হ্যাঁ, মন দিয়ে শুনবা এবার। ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টের কালার গ্রিন, বুঝলা? ক্লোরোপ্লাস্টের কালার কি বললাম? গ্রিন। আচ্ছা, ক্রোমোপ্লাস্টের কালার আদার দেন গ্রিন। কি বললাম? আদার দেন গ্রিন মানে গ্রিন বাদে, সেটা এখন হ্যাঁ অরেঞ্জ হতে পারে, রেড হতে পারে, ইয়েলো হতে পারে, এরকম অনেক কালারের রেঞ্জ হয়। আর লিউকোপ্লাস্টের কালার হচ্ছে হ্যাঁ নো কালার। এবার হচ্ছে পিগমেন্ট। কি বললাম? পিগমেন্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রিন পিগমেন্ট থাকে যেটার নাম ক্লোরোফিল। লিখতে হবে, আগে শুনে নাও, আগে শুনে নাও। কিন্তু ক্রোমোপ্লাস্ট যদি অরেঞ্জ, অরেঞ্জ বলো, অরেঞ্জ কালার হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন। ইয়েলো, ইয়েলো কালারের পিগমেন্ট হচ্ছে তোমার জ্যান্থোফিল, জ্যান্থোফিল। রেড থেকে ব্লু রেঞ্জের মধ্যে যেগুলো কালার, সেগুলো হচ্ছে তোমার অ্যান্থ্রোসায়ানিন। এরকম আরো অনেক পিগমেন্ট আছে, সবগুলো তো অত লেখা যাবে না। লিউকোপ্লাস্টের মধ্যে নো পিগমেন্ট, লিউকোপ্লাস্টের মধ্যে নো পিগমেন্ট হলো। তারপরে দেখো লোকেশন, লোকেশন। ক্লোরোপ্লাস্ট পাতা পাওয়া যায় লিফের মধ্যে, নাকি না? কিন্তু ক্রোমোপ্লাস্ট বলো প্ল্যান্টের কোন পার্ট কালারফুল হয়? ফ্লাওয়ার হয়, ফ্রুটস হয়, হ্যাঁ কি না? এগুলো হয়, ফ্রুটস হয় এগুলো। লিউকোপ্লাস্ট এটা হচ্ছে লিখবা স্টোরেজ অর্গ্যান, হ্যাঁ স্টোরেজ অর্গ্যানের মধ্যে পাওয়া যায়। কোন প্ল্যান্ট কোন পার্টে ফুড স্টোর করে, সেটা রুট হতে পারে বা স্টেম হতে পারে, যেখানে ফুড স্টোর করে সেখানে, যেমন আলুর স্টেমের মধ্যে করে, তারপরে ক্যারট যেরকম রুটের মধ্যে করে, তাই তো? আর এইবার দেখো ফাংশন, লোকেশন বললাম, এবার হচ্ছে ফাংশন। ক্লোরোপ্লাস্টের ফাংশন কি? ফটোসিনথেসিস, হ্যাঁ কি না? ক্লোরোপ্লাস্টের ফাংশন হচ্ছে ফটোসিনথেসিস। এবার ক্রোমোপ্লাস্টের ফাংশন, এক নাম্বার ইম্পার্ট, ইম্পার্ট কালার টু ফ্লাওয়ার টু অ্যাট্রাক্ট, টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন, ফর পলিনেশন এক নাম্বার হলো। আর দুই নাম্বার হচ্ছে টু ইম্পার্ট কালার টু ফ্রুট,
ইম্পার্ট চার্জ শেষ, খালি শেষ হয়ে গেল। impart color to fruit for to attract animals for dispersal of seed সব বুঝিয়ে দিব। ঠিক আছে, আর লিউকোপ্লাস্টের ফাংশন হচ্ছে ফুড স্টোর করা, স্টোর ফুড। কি কি ফুড স্টোর করতে পারে? প্রোটিন স্টোর করতে পারে, বুঝা গেল, বা স্টার্চ স্টোর করতে পারে, স্টার্চ, বা ফ্যাট স্টোর করতে পারে, মানে লিপিড, ফ্যাট আর লিপিড স্টোর করতে পারে। যদি প্রোটিন স্টোর করে তাহলে ওই লিউকোপ্লাস্টকে বলে হচ্ছে তোমার অ্যালিউরোপ্লাস্ট। যদি প্রোটিন স্টোর করে তাহলে বলে অ্যালিউরোপ্লাস্ট। যদি স্টার্চ স্টোর করে তাহলে বলে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। আর যদি ফ্যাট স্টোর করে তাহলে বলে এলাইওপ্লাস্ট। এলাইওপ্লাস্ট। তো তোমরা এই চার্টটা একটু লিখে নাও। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ছোট করতে হবে এটা। নাও। লেখো না, কেন লিখবে না? পরে তো লিখতেই হবে, বাড়িতে সময় নষ্ট না করে এখানে বসে থাকার থেকে লিখে নাও। তুমি প্লাস্টিক লেখো, একদম উপরে লেখো প্লাস্টিক, PLASTID। ওখান থেকে তিনটা অ্যারো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তা ওইদিকে জায়গা রাখতে হবে, তো এগুলা লিখবা না, ওগুলা কি মার্জিনের ওইদিকে লিখে দাও তাহলে। যেই স্পেলিং বা যেই হ্যান্ডরাইটিং বুঝতে পারছো না আমাকে জিজ্ঞাসা করো। তুমি আমাকে জিজ্ঞাসা করো, জুম করা যাবে না, তুমি বলো কোনটা। কোথায় আছো বলো, এখানে আছো? এখানে হ্যাঁ, লেখো ক্লোরোপ্লাস্ট, লেখো CHLOROPLAST, ক্লোরোপ্লাস্ট। জুম করলে আবার মানে ইয়ে হয়ে যাবে, মানে গোটাটা স্ক্রিনে আসবে না। আমার হাতটাও ঘেমে গেছে, ঠিক করে কাজও হচ্ছে না। জুম করে এই যে দাও, ফট করে অনেকটা জুম হয়ে গেল, ঠিক করে কাজও হচ্ছে না। না, ডিস্টার্ব হয়ে যাবে, দাঁড়াও, করো তো, তাড়াতাড়ি করো। দাঁড়াও দাঁড়াও, আগে সবাই লিখে নিন, লোকেশন অব্দি সবাই লিখে নাও। অ্যালিউরোপ্লাস্ট, ALEUROPLAST। তারপরে লেখো স্টার্চ,
ওখানে লেখো অ্যামাইলোপ্লাস্ট, AMYLOPLAST। তারপরে লেখো ফ্যাট, আর অবলিক দিয়ে লিখবা লিপিড, অ্যারো দিয়ে লেখো এলাইওপ্লাস্ট, ELAIOPLAST। ও আচ্ছা, স্পেলিংটা ভুল হয়েছে, এটা ঠিক করো। এটা ফটো হবে, ফটোসিনথেসিস। হুম, ELAIO লাস্টেরটা তো। হ্যাঁ, বুঝেছে? ফাংশন এত অব্দি হয়েছে। এটা কিন্তু অ্যানথ্রোসায়ানিন, ANTHROCYANIN, অ্যানথ্রোসায়ানিন। ওটা রেঞ্জ হচ্ছে রেড থেকে ব্লু এর মধ্যে। এগুলো যেমন ক্লোরোফিল, অ্যালিউরোপ্লাস্ট। দাঁড়াও, আচ্ছা সবার লোকেশন অব্দি লেখা হয়ে গেছে? হয়নি এখনো? তাড়াতাড়ি লেখো। কি করছিস? ও লিখুক না। লোকেশন অব্দি হলো? লোকেশন অব্দি হয়ে গেল না হলেও এখন আমি উঠাচ্ছি। লাস্টেরটা হচ্ছে ফাংশন, এই যে এখানে ফাংশন লেখা কিন্তু। হ্যাঁ, LIOPLAST। এটা লোকেশন অব্দি হয়ে গেল, এটা কিন্তু ফাংশন। ফাংশন প্রথমটা ফটোসিনথেসিস, তারপরেরটা হচ্ছে ইম্পার্ট কালার টু ফ্লাওয়ার টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন। আর এইখানে এটা ঠিক করে দিই, ইম্পার্ট কালার টু ফ্রুট টু অ্যাট্রাক্ট অ্যানিমালস ফর ডিসপার্সাল অফ সিড। এই দুটো পয়েন্ট কিন্তু এখনো বোঝানো বাকি আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট গুলো এখনো বোঝানো বাকি আছে। তাড়াতাড়ি লেখো। মাত্র দুইটা সেল অর্গানাইজেশন দেখায়, আমি একদিনে 3 4 5টা সেল অর্গানাইজেশন পড়াই দিই। দেড় ঘন্টা। বই কবে বাড়ছে? কি জান কবে যে বাড়াবে? আমার মনে হয় ক্লাস 9 এর বইগুলো আমি পাও বেরোবে না মানে। ওটাই মনে থাকবে যেটা এর আগেটা মাথা আছে তো। একটা বই টই পড়ে বেরোবে না, এটা অন্য কোনো বুদ্ধি বার করতে হবে। স্যার ওইটার সেশনে নাম শিখছি। আমি সেটা খুঁজছি। এই শোনো, আমি বলছি এই যে ক্রোমোপ্লাস্টের ফাংশনটা এবার বলি। ক্রোমোপ্লাস্টের কালার হচ্ছে রেড, গ্রিন, অরেঞ্জ। এগুলো দেখো, মনে করো এটা একটা ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা মনে করো রেড কালারের। এবার এই ফ্লাওয়ারে দেখো মেল গ্যামেট তৈরি হয় পোলেন গ্রেন, জানো তো, PG লিখে দিলাম। আবার এরকমই আর একটা ফ্লাওয়ার আছে,
ওই ফ্লাওয়ারের মধ্যে ফিমেল পার্ট থাকে কার্পেল, মনে আছে? ক্লাস 9-এ এই 8-এর পড়াতে এগুলো কার্পেল। হ্যাঁ, কার্পেল অর পিস্টিল, যার মধ্যে থাকবে এগ, যার মধ্যে কি থাকবে, এগ। এইদিকে তাকাও। তো পোলেন গ্রেন গুলো গিয়ে যখন এই ফিমেল পার্টে গিয়ে পড়বে, তখন মেল গ্যামেটের সাথে ফিমেল গ্যামেটের ফিউশন হবে, আর তখনই এইটা, এই গোটা ওভারিটা হয়ে যাবে ফ্রুট। এই গোটা ওভারিটা হয়ে যাবে ফ্রুট, ভাবো এটা হচ্ছে একটা ফ্রুট। আর তার মধ্যে এগটা হয়ে যাবে সিড। এগটা কি হয়ে যাবে, সিড। এই সিড থেকে আবার নতুন গাছ হবে। এই যে পোলেন গ্রেন যে ট্রান্সফার হলো, এটাকে বলে পলিনেশন। কিন্তু পলিনেশন ও করবে কারা, ইনসেক্টরা। এবার ইনসেক্টরা কি ফুলটাকে এমনি এমনি দেখে এমনি এমনি চলে যাবে? সেই জন্য ফ্লাওয়ারটা কালারফুল হয়, যাতে করে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, যে ইনসেক্ট এসে যাতে পোলেন গ্রেন গুলোকে নিয়ে অন্য ফুলে যাতে ট্রান্সফার করে দেয়। এটা একটা হয়ে গেল। 2 নাম্বার, মনে করো এবার গাছ, ভাবো এটা একটা গাছ, দেখো। এবার 2 নাম্বার ফাংশনটা বোঝো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাবো এটা একটা গাছ, ট্রি, ম্যাঙ্গো ট্রি, হ্যাঁ। এবার মনে করো এখানে ম্যাঙ্গো আছে। এবার এই ম্যাঙ্গোটাকে কেউ খেলো না, কিছু হলো না, ম্যাঙ্গোটা গাছ থেকে পড়ে এখানে এখানে পড়ে গেল। এবার এখান থেকে একটা নতুন ম্যাঙ্গো গাছ হলো, বুঝা গেল? তাহলে এরকম ম্যাঙ্গো পড়তে পড়তে সেখান থেকে এরকম ম্যাঙ্গো গাছ হতে হতে তো এই জায়গাটা ক্রাউডি হয়ে যাবে, ইয়েস অর নো? ক্রাউডি হয়ে গেলে কি হবে, সয়েলের মধ্যে যত ওয়াটার ওয়াটার আর নিউট্রিয়েন্টস সব ওখানে শেষ হয়ে যাবে। ওয়াটার আর নিউট্রিয়েন্টস গুলো এই গাছগুলো নিয়ে শেষ হয়ে যাবে, পরে সব গাছগুলোই মরে যাবে। মানে প্ল্যান্ট, গাছ, সয়েলটা ইনফার্টাইল হয়ে গেল। তাহলে কি দরকার, সিড গুলো যাতে একই জায়গায় না পড়ে যায়। কি বুঝলা কথাটা? সিড গুলো যাতে একই জায়গায় না পড়ে যায়। মনে করো একটা ম্যাঙ্গো, একটা মাংকি বা হিউম্যান এসে ওটাকে খেলো, খেয়ে সিডটাকে দূরে কোথায় ফেলে দিল, বুঝা গেল? এই দূরে ফেলে দেওয়াকে বলা হয় ডিসপার্সাল অফ সিড। যাতে ওখানে অন্য জায়গায় যাতে গাছটা হয়, ওই মাদার প্ল্যান্টের আশেপাশে যাতে গাছটা না হয়। তো ফ্রুটটাকে ফ্রুটটাকে যে খেয়ে যে সিডটা দূরে ফেলবে, তার জন্য তো তোমার অ্যানিমালকে কি করতে হবে, অ্যাট্রাক্ট করতে হবে, সেজন্য ফ্রুটও কালারফুল হয়। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইম্পার্ট কালার টু ফ্লাওয়ার টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন, আর ইম্পার্ট কালার টু ফ্রুট টু অ্যাট্রাক্ট অ্যানিমালস ফর ডিসপার্সাল অফ সিড। এবার লিউকোপ্লাস্ট চলে আসো। লিউকোপ্লাস্ট মেন কাজ হচ্ছে ওরা স্টোর করে, ফুড স্টোর করে, কোনো কালার টালার ওর হয় না। যেই লিউকোপ্লাস্টে প্রোটিন স্টোর হয় তার নাম অ্যালিউরোপ্লাস্ট, যার মধ্যে স্টার্চ আর কার্বোহাইড্রেট স্টোর হয় তার নাম অ্যামাইলোপ্লাস্ট, আর যার মধ্যে ফ্যাট আর লিপিড স্টোর হয় তার নাম এলাইওপ্লাস্ট। তাহলে বলো তো, প্রোটিন স্টোর হবে অ্যালিউরোপ্লাস্ট, এরকম একটা প্ল্যান্টের নাম বলো তো, বা বলতে পারবা? পালসেস, ডাল, ডালের মধ্যে প্রোটিন থাকে, তার মানে ওর মধ্যে অ্যালিউরোপ্লাস্ট আছে। তারপরে স্টার্চ আছে, পটেটো, ওর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট আছে। আর ফ্যাট আছে, বলতে পারবা? অয়েল, মানে অয়েল সিড, যেমন মাস্টার্ড, ওগুলোর মধ্যে ফ্যাট থাকে। তারপরে মনে করো নাটস, হ্যাঁ, ওগুলোর মধ্যে ফ্যাট থাকে, তাহলে ওর মধ্যে আছে এলাইওপ্লাস্ট। এরকম যদি কেস বেসড কোশ্চেন দেয়, তাহলে যাতে পারা হয়। কারণ আমার যা মনে হচ্ছে, আমাদের স্কুলের খবর তো আমি জানি যে এনসিইআরটির বাইরের থেকে কোশ্চেন আসবে। তো কতটা রেঞ্জে আসবে আমার আর কি, যেমন আমাকে বলছে আগের সিলেবাসই পড়াতে, আর এক্সট্রা যদি কিছু থাকে ওগুলা পড়াই দিতে। তাহলে আগের সিলেবাসে তো এগুলা ছিল। আর তোমাদেরটা আমি বলতে পারছি না, সারদা, কেবি, এদের যে কি হবে আমি বলা বলা মুশকিল। স্যার আমার স্যার হলো তো। হ্যাঁ, আমার স্যার টেকনো, তোমাদের তোমাদের তো বাইরের থেকে কোশ্চেন আসে, আমাদেরও বাইরের থেকেই আসে। মাঝেও দেয়। হ্যাঁ। বলে দেয় স্যার আমাদের স্কুলে ক্যালেন্ডার থেকে আমাদের বাড়ি ফেলো তো। আপনি বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট, সব কিন্তু এর মধ্যেই হয়ে গেল। লোকেশন, ফাংশন, কথা না, একটু কথা কম বলো, একটু কথা কম বলো। এই চার্টে খালি একটা জিনিস নাই, কি বলতো, কালার, পিগমেন্ট, লোকেশন, ফাংশন সব আছে, খালি একটা জিনিস নাই, কি বলতো, স্ট্রাকচার। স্ট্রাকচার যদি আসে, শুধু ক্লোরোপ্লাস্টেরই স্ট্রাকচার আসবে, যেটা আমি লিখাই দিলাম, বাকিগুলোর স্ট্রাকচার আসবে না। হ্যাঁ, তো বাকি সব ইনফরমেশন এই চার্ট থেকে হয়ে যাবে।
তো এখানে এইবার এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা পারবা তো, হাউ ফ্লাওয়ার্স ফ্রুটস এন্ড ভেজিটেবলস অ্যাকোয়ার ভ্যারিড কালার্স, আমি সব লিখাই দিলাম তো। এখানে হয়ে গেল ক্রোমোপ্লাস্ট, এই যে ক্রোমোপ্লাস্ট হয়ে গেল, ইয়েলো অরেঞ্জ রেড সব আমি ইভেন ইয়েগুলো লিখে দিয়েছি, কালারের পিগমেন্ট গুলো লিখে দিয়েছি। আর ফুড স্টোর করে, যার মানে কি লিউকোপ্লাস্ট, গ্রিক ওয়ার্ড লিউকোস, যার মানে হচ্ছে হোয়াইট, ওর মধ্যে কোনো কিছু থাকে না। ফর এক্সাম্পল পটেটো, তারো, এই যে এর মধ্যে এগুলোর মধ্যে স্টার্চ স্টোর হয়, সব লিখানো হয়ে গেছে। এবার একটা কোয়েশ্চেন তোমাকে নিচের দিকে দিয়েছে, দারুণ কোয়েশ্চেন। ডু হোয়াইট ফ্লাওয়ার্স কন্টেন এনি পিগমেন্ট, গিভ রিজন। দেখো হোয়াইট কালারটা পিগমেন্ট, কোনো পিগমেন্ট থাকে না, ওটা অ্যাকচুয়ালি কি করে, লাইটকে রিফ্লেক্ট করার জন্য ওটা হোয়াইট হয়, বুঝলা? ওর মধ্যে যে মনে করো এটা একটা, মনে করো সাদা ফুল, মনে করো এটা একটা সাদা ফুল, ফুলের সেলগুলোর মধ্যে থাকে বড় বড় ভ্যাকিওল, যার মধ্যে জল ভরা থাকে। তো যখনই লাইট এর উপরে পড়ে, লাইটটা সুন্দর রিফ্লেক্ট হয়, তার জন্য ওটার কালার হোয়াইট দেখায়, বুঝলা তো? এমনি নর্মাল সানলাইটের কালার কি, হোয়াইট কালার, সেই জন্য ফ্লাওয়ারটাকেও হোয়াইট দেখায়। ছোট ছোট ভ্যাকুয়াল থাকে ওর মধ্যে, যেগুলো কালারকে কি করে বলতো, রিফ্লেক্ট করে। তো এটার অ্যান্সার লিখে নাও। এটা কত নাম্বার পেজের, পজ অ্যান্ড পন্ডার কত নাম্বার পেজ এটা? হুম, হ্যাঁ, যার যেটা পেজ নাম্বার দাও, আগে পেজ নাম্বারটা দাও, পেজ নাম্বার 19 দিয়ে এই কোয়েশ্চেনটা লেখো আগে। ডু হোয়াইট ফ্লাওয়ার্স কন্টেন এনি পিগমেন্ট, গিভ রিজন। তো এটার অ্যান্সার লেখো যে, লেখো হোয়াইট ফ্লাওয়ার্স generally do not contain, white flowers generally do not contain pigment, but rather they scatter light, they scatter light, হ্যাঁ, they scatter, SCATTER, scatter light by air spaces, by air, air spaces within the petal, within the petal. ওই ভ্যাকুয়াল এখন পড়াবো তো ভ্যাকুয়াল। চলে আসো, ভ্যাকুয়াল দা অর্গানেল ফর স্টোরেজ অ্যান্ড সাপোর্ট। ভ্যাকুয়াল সব ধরনের সেলে থাকে, প্ল্যান্ট সেলেও ভ্যাকুয়াল থাকে, অ্যানিমাল সেলেও ভ্যাকুয়াল থাকে। এবার দেখো, প্ল্যান্ট সেলে যে ভ্যাকুয়াল থাকে সেটা সেন্ট্রালি লোকেটেড হয়, তাই এটাকে বলবো লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল। কি বললাম, লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, যদি যেহেতু এটা সেন্টারে আছে, সেন্টারে থাকার জন্য নিউক্লিয়াসটা কর্নার্ড হয়ে যায় প্ল্যান্ট সেলে।
কিন্তু অ্যানিমাল সেলে আইদার নো ভ্যাকিউল, আর যদিও বা ভ্যাকিউল থাকেও তাও ছোট ছোট হবে, স্মল ভ্যাকিউল অ্যানিমাল সেলে, স্মল ভ্যাকিউল। তো এই ভ্যাকিউলের মধ্যে কি কি কাজ, যার যেটাই ভ্যাকিউল হোক না কেন, এর মধ্যে ভ্যাকিউল মেনলি স্টোরেজ পারপাসের জন্য ইউজ করা হয়। যেমন মনে করো ওয়াটার স্টোর করে, কথা বলো না, ওয়াটার স্টোর করে, তারপরে হচ্ছে মিনারেলস স্টোর করে রাখতে পারে, মিনারেলস সাচ অ্যাজ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এটসেট্রা। তারপরে কি স্টোর করে, অনেক ভ্যাকিউল ওয়েস্ট প্রোডাক্ট স্টোর করে রাখে, অনেক ভ্যাকিউল ফুড স্টোর করে রাখে। যেমন তোমরা তোমাদের চার্টে দেখো লিউকোপ্লাস্ট যে লেখালাম, প্রোটিন স্টোর করে, ফ্যাট স্টোর করে, লিপিড স্টার্চ স্টোর করে। স্টোরটা কিসের মধ্যে করে, ভ্যাকিউলের মধ্যে করে। বোঝা গেল? ভ্যাকিউল হচ্ছে একটা সিঙ্গেল মেমব্রেন, এটার কিন্তু একটাই মেমব্রেন থাকে, কটা, একটাই থাকে, সিঙ্গেল মেমব্রেন। আর এই সিঙ্গেল মেমব্রেনটাকে বলে টোনোপ্লাস্ট। সিঙ্গেল মেমব্রেনটার নাম কি, টোনোপ্লাস্ট। এবার মন দিয়ে শুনবা, এই মেমব্রেনটার নাম টোনোপ্লাস্ট কেন হলো। দেখো, ভাবো এটা হচ্ছে একটা প্ল্যান্ট, এটা ভাবো প্ল্যান্টের রুট, ভাবো এটা হচ্ছে একটা প্ল্যান্টের রুট। এবার ভাবো এটা হচ্ছে রুটের একটা সেল। তো প্ল্যান্ট কি করে, প্ল্যান্টের রুট কি করে, ওয়াটার আর মিনারেলস কে অ্যাবজর্ব করে, হ্যাঁ কি না, ওয়াটার আর মিনারেল কে অ্যাবজর্ব করে কিনা বলো রুট দিয়ে। কিন্তু স্যার ওটা কি অতই সহজ, ওরকম হয় না। কি হয়, এই যে প্ল্যান্টের রুটের সেলের ভ্যাকিউলের মধ্যে ওয়াটার একটু কম থাকে, ওয়াটার কম রাখে, বোঝা গেল? খুব বড় করে ড্র করি, দাঁড়াও। প্ল্যান্টের রুটের যে সেল হয়, সেলের মধ্যে যে ভ্যাকিউল হয়, ভ্যাকিউলের মধ্যে ওয়াটার কম থাকে, আর যে মিনারেলস মানে সোডিয়াম পটাশিয়াম এগুলোকে বেশি রাখে। তাহলে ওয়াটার কম সলিউট বেশি, তার মানে কি হাইপারটনিক হলো কি না, কি বুঝলা, কি হলো, হাইপারটনিক। এগুলো আগে করানো হয়েছে। এবার কার রেসপেক্টে হাইপারটনিক, সয়েলে যে ওয়াটার আছে তার রেসপেক্টে হাইপারটনিক রাখে। মানে বাইরে ওয়াটার যাই থাকুক না কেন, ধরো বাইরে হাই, ভিতরে কি আছে, ওয়াটারের লেভেল লো। এবার ওয়াটার কোন দিক থেকে কোন দিকে মুভ করে, হাই টু লো। এইভাবে প্ল্যান্ট সেল কি করে, নিজের সেলের ভিতরে হাইপারটনিক টোনোপ্লাস্ট, বোঝা গেল, টনিসিটি মেনটেন করে, হাইপারটনিক মিডিয়াম মেনটেন করে সব সময়, হাইপারটনিসিটি। সেই জন্য মেনটেন টনিসিটি। কোন টনিসিটি বলো তো, হাইপারটনিক টনিসিটি, মেনটেন টনিসিটি। তো যেহেতু টনিসিটি মেনটেন করে তাই একে টোনোপ্লাস্ট বলে, সেল মেমব্রেনের হাইপারটনিক হাইপোটনিক ওগুলোকেই টনিসিটি বলে। এইটুকুনি বুঝলো তো ব্যাপারটা। আর তো ভ্যাকুওলের ভেতরে যে জিনিসটা আছে, এই যে মানে ওয়াটার মিনারেল ওয়েস্ট ফুড, এগুলোকে একসাথে বলে সেল স্যাপ। কি বলে, সেল স্যাপ। আর সেল স্যাপটার নেচার কিরকম, কোন টনিক বললাম, হাইপার টনিক। মনে রাখবা এটা, এগুলা কিন্তু বইতে নাই, দিয়ে দিলে কিন্তু মুশকিল। তাহলে ভ্যাকিওলের প্রথমে স্ট্রাকচার লেখো, ভ্যাকিওলের স্ট্রাকচার লেখো যে it is a single membrane, it is a single membrane, এটা পয়েন্ট নাকি এটা পয়েন্ট, it is a single membrane sac like structure, SAC, it is a single membrane
স্যাক লাইক স্ট্রাকচার কি হচ্ছে অনির্বাণ, যেদিন পড়া বলবো না, না পারলে পিঠের চামড়া তুলে দেবো। দেখো মেমব্রেন স্যাক লাইক স্ট্রাকচার, পরের পয়েন্টে লেখো the membrane is called tonoplast. The membrane is called tonoplast. এবার লেখো ফাংশন, এবার লেখো হচ্ছে ফাংশন। পয়েন্ট নাম্বার 1, এটা পয়েন্টে লিখবা, এটা পয়েন্টে লিখবা। ইন প্ল্যান্ট সেল there is one, in plant cell there is one large central vacuole। এই যে এখান থেকে দেখে নাও, one large central vacuole which stores এগুলা লিখে দাও, which stores water, minerals, sugars and waste material মেটেরিয়াল লেখার পরে লিখবা এটা called cell sap, called cell sap। স্টপ দিয়ে ওই পয়েন্টেই কন্টিনিউ করবা। হুম, it maintain pressure, it maintain, এই যে এখানে লেখা আছে it maintain pressure which keeps a plant cell form। ওই যে পরে যেটা আন্ডারলাইন করলাম, which keeps a plant cell form, which keeps a plant cell form। এবার পরের পয়েন্ট লেখো, in animal cell vacuole is absent, vacuole is absent or না সব সেলে থাকে, or very small in size, very small in size, which is for temporary storage, which is for temporary storage। Point number 3 লেখো, in amoeba food vacuole, food vacuole is for storage of food, is for storage of food and contractile vacuole, and contractile 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 vacuole for regulation of
for regulation of osmotic pressure, for regulation of osmotic, OSMOTIC, osmotic pressure. লাস্টের পয়েন্টটা বলে দিই। হ্যাঁ, লাস্টের পয়েন্টটা এই যে অ্যামিবার পয়েন্টটা বোঝো। দেখো, মনে করো এটা একটা অ্যামিবা, এই অ্যামিবার মধ্যে একটা ভ্যাকিউল আছে। যদি এই ভ্যাকিউলের মধ্যে ফুডস থাকে তাহলে ওটা ফুড ভ্যাকিউল। হ্যাঁ, তাকাও এদিকে। কিন্তু এই ভ্যাকিউলের মধ্যে, কোনো ভ্যাকিউলের মধ্যে যদি এরকম ওয়াটার স্টোর করে রাখে, কি স্টোর করে আছে? ওয়াটার। এবার ধরে নাও ওয়াটার এত বেশি হয়ে গেছে অ্যামিবাটার মধ্যে যে ওয়াটারের প্রেসারের জন্য অ্যামিবাটা ফেটে যেতে পারে। তো তখন এই অ্যামিবাটা কি করবে? অ্যামিবাটা করে কি, এই ভ্যাকিউলটাকে সেল মেমব্রেনের কাছে নিয়ে গিয়ে লাগিয়ে দেয়। এই যে সেল মেমব্রেনের সাথে গিয়ে লাগিয়ে দিল, এই যে। তারপরে কি করে, সেল মেমব্রেনের সাথে এই ভ্যাকিউলটা ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে ভিতরের ওয়াটারকে বের করে দেয়। এবার বের করে দিলে ভ্যাকিউলটা নিশ্চয়ই আর এত বড় থাকবে না, হ্যাঁ কি না? ভ্যাকিউলটা ধীরে ধীরে কি হতে থাকবে? ছোট হতে থাকবে, মানে কন্ট্রাক্ট করছে। কন্ট্রাক্ট করা মানে কি? ছোট হয়ে যাওয়া। করে ও নিজের বডির ভিতরে অসমোটিক প্রেসার মানে ওয়াটারের প্রেসারকে কন্ট্রোল করে। তো কন্ট্রাক্ট করছে যেহেতু ভ্যাকিউলটা, তাই ওটার নাম কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। বুঝা গেল? ওটা অসমোটিক। তাহলে হয়ে গেল ভ্যাকিউলের একটা। লাস্ট কোয়েশ্চেন এখানে আমি এনসিইআরটি তে দেখছি, এখানে একটা কোয়েশ্চেন লিখে রাখো। হোয়াট হ্যাপেন্স, হোয়াট হ্যাপেন্স হুম হোয়াট হ্যাপেন্স, এই যে এখান থেকে, তারপরে এখান থেকে লিখবা when a plant does not get enough water. হোয়াট হ্যাপেন্স, যেটা হাইলাইট করলাম সেটা লেখো। হোয়াট হ্যাপেন্স when a plant does not get enough water. আর অ্যান্সারটা ওই হাইলাইটের পর থেকে বাকিটা লিখে দাও। অ্যান্সারটা ওর পর থেকে লিখে দাও। The vacuole lose water, the cells become less firm and the plant gets wilted. Wilted মানে প্ল্যান্টটা, দেখবা তোমার হচ্ছে প্ল্যান্টের পাতাগুলো যেমন নিচে নেমে যায়, প্ল্যান্টটাও অনেক সময় বেঁকে যায়। এর পরের দিন আমরা তাহলে সেল ডিভিশন করব, মাইটোসিস, মিওসিস, তারপরে সেল থিওরি, এগুলাও করে নেব। দাঁড়াও বললি তো না, কোনটা? এটা রেকর্ডিং করছি তো, রেকর্ড হচ্ছে তো, পাঠিয়ে দেবো।